হ্যালো স্টুডেন্ট, বিএনজি ম্যাথ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে ফিজিক্সের ইন্ট্রোডাকশন ক্লাসের পর ফার্স্ট ক্লাস, যেখানে তোমাদের আমি তরঙ্গ কি জিনিস সেটা বোঝাবো। তো বেশি কথা না বলে চলো দেখে নিই তরঙ্গ কি জিনিস এবং তোমাদের ঠিক কোন কোন জায়গাটুকু ইম্পর্টেন্ট সেগুলো সমস্ত কিছু আজকে ক্লাসে আলোচনা করব। যতটা সম্ভব হয় আস্তে আস্তে ভেঙে ভেঙে দেবো, কারণ যেহেতু ফিজিক্সের অতটা প্রেশার নেই এবার, কেন ছোট ছোট করে ভেঙে ভেঙে আমি তোমাদের ক্লাসগুলো দেবো। চলো দেখে নিই। তো দেখো, তরঙ্গ হচ্ছে এক ধরনের আন্দোলন যা কোনো একটা জড় মাধ্যমের মধ্যে দিয়ে অগ্রসর হচ্ছে, কিন্তু যে মাধ্যম দিয়ে অগ্রসর হচ্ছে সেই মাধ্যমের কণার কোনো রকম অগ্রসর হচ্ছে না। এটাই হচ্ছে তরঙ্গের সংজ্ঞা। তাহলে বুঝতে পারলে তরঙ্গ জিনিসটা কি। সাপোজ এখানে একটা পুকুর আছে, পুকুরের মাঝ এরকম জায়গাটা তুমি ঢিল ফেললে, তো এরকম ভাবে ঢেউগুলো কিন্তু আস্তে আস্তে ধারের দিকে যেতে থাকবে, ধারের দিকে যেতে থাকবে। তো এই জায়গায় যদি একটা নৌকো থাকে, দেখবে এই ঢেউটাতে এরকম এরকম ভাবে ধারের দিকে চলে যাবে, কিন্তু নৌকোটা তোমার উপরে উঠে নেমে যাবে, উপরে উঠে নেমে যাবে। কিন্তু এই নৌকোটা কিন্তু ঢেউয়ের সাথে সাথে এখানে থাকতে থাকতে একদম ধারে চলে আসবে না। তাহলে কণার কোনো রকম কি হচ্ছে না, মাধ্যমের কণার কোনো অগ্রসর হচ্ছে না, কিন্তু যে তরঙ্গটা তা কিন্তু অগ্রসর হয়ে যাচ্ছে সেই মাধ্যমের ভেতর দিয়ে। একেই বলছে কি তরঙ্গ। তাহলে তরঙ্গ জিনিসটা তোমরা বুঝতে পারলে আসলে কি জিনিস। চলো তারপরে দেখে নিই এর টাইপস, মানে কত ধরনের তরঙ্গ হয়। দেখো তাহলে কি বললাম, টাইপ অফ ওয়েভ। ওয়েভ কয় প্রকার হয়? তির্যক আর অনুদৈর্ঘ্য। তির্যক তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ। তির্যক তরঙ্গটার আরেকটা নাম কি? অনুপ্রস্থ তরঙ্গ। কিছু কিছু বই সেটাও থাকে। তো দেখো সবার প্রথমে তির্যক তরঙ্গটা বলি। মনে করো একটা স্প্রিং বা একটা স্প্রিং দিয়ে বোঝাই। স্প্রিং, এই স্প্রিংটাকে যদি আমি এইরকম ভাবে নাড়া দিই, এরকম ভাবে নাড়া দিই, লম্বা ধরে একটা স্প্রিং টেনে আছে, আমি এরকম ভাবে নাড়া দিই, তাহলে স্প্রিংটা কি হবে? অ্যাকচুয়ালি স্প্রিংটা এরকম টাইপের দেখাবে না, মানে এইরকম যাতায়াত করবে, মানে সাপের মতো এরকম যাতায়াত করবে, তাই তো? যদি আমি এইরকম ভাবে ইয়ে দিই, তাহলে ওয়েভটা যাচ্ছে দেখো এই দিকে, ওয়েভের মোশনটা ঠিক কোন দিকে, ওয়েভটা যাচ্ছে মানে গতিপথ ঠিক কোন দিকে, এই মানে এই সরলরেখা বরাবর এই সাইডে, কিন্তু যার মাধ্যমে যাচ্ছে সেইগুলি এই যে রেখাটার সাথে, মানে যেদিকে যাচ্ছে ওই মুখের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এই যদি যেদিকে তরঙ্গ যাচ্ছে আর পার্টিকেলস এর মুভমেন্ট যদি তার সাথে 90 ডিগ্রি হয়, তাকে আমরা বলবো তির্যক তরঙ্গ। তাকে আমরা তাহলে কি বলবো? তির্যক তরঙ্গ। তাহলে বুঝতে পারলে যে তির্যক তরঙ্গ কাকে বলে। আর অনুদৈর্ঘ্য তরঙ্গটা ঠিক একই রকম, কিন্তু এটা 90 ডিগ্রিতে হবে না, আমি বলে দিচ্ছি সেটা। দেখো এই ধরো স্প্রিংটা আছে, এই স্প্রিংটাকে যদি আমি এক মাথা ওইদিকে আছে আর এক মাথা আমি যদি এদিকে ধরি, এইরকম ভাবে লম্বা লম্বি ঠেলা মারি, মানে স্প্রিং এর যে লেন্থ বরাবর যদি আমি এইরকম ভাবে ঠেলা মারি, তাহলে স্প্রিংটার কিছু কিছু জায়গায় স্প্রিং গুলো কাছে কাছে চলে আসবে, আর কিছু কিছু জায়গায় স্প্রিং গুলো ছাড়া ছাড়া থাকবে, আবার কিছু কিছু কাছে কাছে চলে আসবে, আবার কিছুটা ছাড়া ছাড়া থাকবে। তাহলে এই ধরনের দেখো আমার তরঙ্গটা যাচ্ছেও এইদিকে, আবার যে পার্টিকেলস এর যে মুভমেন্ট গুলো কিছুটা কাছাকাছি কিছুটা দূরে যাচ্ছে, সেটাও এই বরাবর একই দিকে। তাহলে এই ধরনের যে তরঙ্গগুলোকে বলবো সেটার নাম হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে পার্টিকেলস এর মুভমেন্ট আর তরঙ্গের মুভমেন্ট একই দিকে, তাকে আমরা বলবো অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর পার্টিকেলস এর মুভমেন্ট আর যদি আমাদের ওয়েভের মুভমেন্টের সাথে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, তাকে আমরা বলবো তির্যক তরঙ্গ। তাহলে তোমরা এই দুটো তরঙ্গ বিষয়ে আশা করি বুঝতে পেরেছো যে দুটো তরঙ্গ আসলে কি। আচ্ছা, আমি যে তোমাদের দুটো সংজ্ঞা বললাম, ঠিক আছে, তারপরে ওইখান থেকে যদি তোমাদের পার্থক্য, দুটো তরঙ্গের মধ্যে পার্থক্য লিখতে দেয়, তাহলে তোমরা কিভাবে করবে? দেখো, এক তো বললাম যে পার্টিকেলস এর মুভমেন্টের সাথে যেদিকে তরঙ্গ যাচ্ছে পার্টিকেলস এর এইদিকে মুভমেন্ট করছে, আর তরঙ্গের মুভমেন্ট এই সাইডে, এর সাথে 90 ডিগ্রি হবে। আর একটা হচ্ছে সেম একই ডাইরেকশন হবে, যেদিকে তরঙ্গ যাবে সেদিকেই হচ্ছে পার্টিকেলস এর মুভমেন্ট হবে, একটা পেয়ে গেলে। আর এটাকে যদি গ্রাফে দেখতে চাও, গ্রাফে এই তির্যক তরঙ্গের ক্ষেত্রে গ্রাফটা অনেকটা এইরকম হবে। তাহলে এই যে তরঙ্গ শীর্ষ, এইগুলোকে তরঙ্গ শীর্ষ বলে, এই যে এই জায়গাগুলোকে তরঙ্গ, তাহলে তরঙ্গ শীর্ষের সৃষ্টি হচ্ছে কার ক্ষেত্রে? তির্যক তরঙ্গের ক্ষেত্রে। আর
যেটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, সেটা স্প্রিংটা এইভাবে যাচ্ছে, কোনো জায়গায় স্প্রিংগুলো কাছে কাছে, কোনো জায়গায় ফাঁকা ফাঁকা। তাহলে যেগুলো কাছে কাছে তাকে বলছে কম্প্রেশন জোন বা ঘনীভবন, ঘনীভবন, ঘনীভবন। আর যেগুলো দূরে দূরে স্প্রিং সেইগুলোকে বলছে তনুভবন। তাহলে এর ক্ষেত্রে কি হচ্ছে, তরঙ্গ সৃষ্টি হচ্ছে, আর এর ক্ষেত্রে ঘনীভবন তনুভবনের সৃষ্টি হচ্ছে। তো এরকম ভাবে কিন্তু তোমরা পার্থক্যটা দিয়ে দিতে পারবে। আর যেহেতু তোমাদের কোশ্চেন বেশি বড় নেই, 2 বা 3 বেশি আসবে না, তাই বড় করে কিছু পড়ার দরকার নেই, যা পড়বে শর্টের মধ্যে করার চেষ্টা করবে। দেখতে পেয়েছো এবার পরীক্ষায় কি হয়েছে, বড় বড় কোশ্চেন করে গিয়েছো কিন্তু এসছে সেই 2 নম্বর 3 নম্বরের কোশ্চেন। তাই বেশি কিছু করার দরকার, একদম নর্মালি করে যাবে। তাহলে বুঝতে পারলে পার্থক্য আসলে তোমরা কিন্তু সংজ্ঞাটা যদি ভালো করে বুঝে যাও বা জিনিসটা আসলে কি ভালো করে বুঝে যাও, সেখান থেকে কিন্তু লিখে দিতে পারবে। তো হয়ে গেল। এরপর আসছি যে তরঙ্গের সাথে রিলেটেড কিছু টার্ম আছে, তরঙ্গের সাথে রিলেটেড কিছু টার্ম আছে। চলো লিখি, দেখো তোমরা। আচ্ছা দেখো, তাহলে এখানে কি আছে, এখানে আছে দশা, পূর্ণ তরঙ্গ, তরঙ্গ দৈর্ঘ্য, পর্যায়কাল, কম্পাঙ্ক, বিস্তার। তাহলে দশা কি জিনিস? দশা হচ্ছে একটি রাশি। দশা নিয়ে একটা টোটালি একটা ক্লাস লাগবে, দশা বা ফেজ বলে এটাকে ইংলিশে। তো আমি টোটালি ওটাকে তোমাকে তোমাদের সবাইকে ওই ভিডিওটাই বুঝিয়ে দেবো। এখন শুধু জেনে রাখো, দশা হচ্ছে এমন একটা রাশি, ভৌত রাশি, যেটা দিয়ে আমরা তরঙ্গের গতি সম্পর্কে জানতে পারি, তরঙ্গের গতি সম্পর্কে জানতে পারি। ব্যাস, এটুকু শুধু জেনে রেখো। আর দশা নিয়ে টোটালি একটা ক্লাস দিতে হবে, দশাটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখো তারপরে আছে কি পূর্ণ তরঙ্গ। পূর্ণ তরঙ্গ বলতে কি, এই একটা গ্রাফ করলাম, আমি যদি এখান থেকে স্টার্ট করি, এই যদি এই টোটালটাকে একটা পূর্ণ তরঙ্গ বলে, দেখো। আচ্ছা তাহলে পূর্ণ তরঙ্গ, পূর্ণ তরঙ্গ কি বলছে, পরপর দুটি সমদশা সম্পূর্ণ কণার মধ্যবর্তী যে তরঙ্গ, দেখো এটা যে জায়গায় আছে এটাও সেই জায়গায় আছে, তো পরপর দুটি, কারণ কি এখান থেকে তো আবার পরেরটা স্টার্ট হবে না, তো সেম সমদশায় আছে, সম্পূর্ণ মধ্যবর্তী যে তরঙ্গ, মধ্যবর্তী যে তরঙ্গ, এই তরঙ্গটা, তার মানে এটা সেম সমদশায় আছে, এর মধ্যবর্তী যে তরঙ্গটা, একটা উপরে একটা ডাউন, এই যে মধ্যবর্তী যে তরঙ্গটা, এই টোটাল যে ছবিটা দেখতে পাচ্ছি এটাকে বলছে পূর্ণ তরঙ্গ। আর দেখো তরঙ্গ দৈর্ঘ্য বলতে বোঝায়, আমি যদি সাপোজ এখান দিয়ে আবার কিছুটা করি, এর যে তরঙ্গ শীর্ষ, এর তরঙ্গ শীর্ষ, এর মধ্যবর্তী যে লেন্থ, এটাকে বলছে তরঙ্গের দৈর্ঘ্য, তরঙ্গের দৈর্ঘ্য। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কি, একটা, এটাও কিন্তু সমদশা, কারণ কি এখান থেকে যে দশায় থাকছে এখানে ঠিক সেই দশাতেই থাকছে, তার মধ্যে যে মধ্যবর্তী যে লেন্থ তাকে তরঙ্গ, এটা কিন্তু সরলরেখা অবশ্যই। তাহলে ব্যাপারটা বুঝতে পারলে, পূর্ণ তরঙ্গ কাকে বলে, তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে, দশার দ্বারা আমরা কি জানতে পারি। এবার হচ্ছে পর্যায়কাল, পর্যায়কালটা কি জিনিস, চলো দেখাই তোমাদেরকে। আচ্ছা দেখো, তাহলে এবার কি পর্যায়কাল, পর্যায়কাল বলতে আবার সেই গ্রাফটা করলাম, এখান থেকে এরকম করলাম, এই পূর্ণ তরঙ্গ, এই পূর্ণ তরঙ্গটা কমপ্লিট হতে, এই পূর্ণ তরঙ্গটা কমপ্লিট হতে যে সময় নেয় তাকে সেই তরঙ্গের পর্যায়কাল বলে। অর্থাৎ এর মধ্যবর্তী দুটো সমদশা সম্পন্ন যে কণা, তার মধ্যবর্তী দূরত্ব কমপ্লিট করতে যে সময় লাগে তাকে আমরা কি বলবো, যে পর্যায়কাল। বুঝতে পারলে তাহলে বিষয়টা। আর কম্পাঙ্ক, কম্পাঙ্ক জিনিসটা কি, কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে এই যে সময়, এই এতটা দূরত্ব কমপ্লিট করতে যে সময়, তাকে 1/t করলেই, তার অনন্যকে আর কি 1/t করলেই আমরা পেয়ে যাবো কি কম্পাঙ্ক। কম্পাঙ্কের ফর্মুলা কি 1/t। অর্থাৎ কি বলছে তাহলে বোঝো বিষয়টা। তাহলে কম্পাঙ্ক কি, কম্পাঙ্ক হচ্ছে একক সময়, সাপোজ একক সময় আমি টি ধরলাম, টি সময়ে যে কটা সে পূর্ণ তরঙ্গ কমপ্লিট করতে পারে তাকে তার কি বলবে, কম্পাঙ্ক বলবে। তাহলে কম্পাঙ্কটা বুঝতে পারলে, এরপর হচ্ছে বিস্তার। বিস্তার বলতে, বিস্তারের যে ইউনিট সেটা কিন্তু মিটার, কারণ কি বলে দিচ্ছি, এই যে একদম টিপ, এই যে তরঙ্গ শীর্ষ, সেখান থেকে এই রেখা বরাবর যে দূরত্ব, এটাকে বলছে বিস্তার, বিস্তার তাহলে কি
বিস্তার হচ্ছে এই তরঙ্গ শীর্ষ থেকে এই সরলরেখার উপরে যে দূরত্বটা তাকে বলছি কি তরঙ্গের বিস্তার। তাহলে তোমরা যে কটা টার্ম আমাদের দরকার ছিল এই তরঙ্গের চ্যাপ্টারটা পড়তে গেলে সেগুলো তাহলে তোমরা সবাই বুঝতে পারলে যে কোন কোন জিনিসগুলো তোমাদের জানতে হবে। এরপরে আসবে এদের সাথে কিছু রিলেশন আছে যেগুলো তোমাদের আমি বোঝাবো। এর সাথে রিলেশনটা তোমাদের বুঝতে হবে যে একটার সাথে একটা রিলেশন। চলো দেখে নিই সেটাও। তাহলে এবার রিলেশন দেখবো পর্যায়কাল ও কম্পাঙ্কের মধ্যে। পর্যায়কাল বলতে আমি কি বলেছিলাম, টি ধরেছিলাম। আর কম্পাঙ্ক বলতে আমি কি বলেছিলাম, যে একক সময়ে যে কটা পূর্ণ তরঙ্গ কমপ্লিট করছে। অতএব যদি আমি এন দিয়ে কম্পাঙ্ককে বোঝাই তাহলে 1/t একক সময়ে যতগুলি সে পূর্ণ তরঙ্গ কমপ্লিট করছে। তাহলে কম্পাঙ্ক সমান 1/t, ঠিক একই ভাবে আমি যদি টিটাকে এদিক নিয়ে আসি এবং এনটাকে নিচে নিয়ে যাই, টি সমান 1/n হবে। টি সমান 1/n, অর্থাৎ পর্যায়কাল সমান 1/n বা কম্পাঙ্ক। তাহলে যদি আমার কাছে কম্পাঙ্ক থাকে তাহলে আমি পর্যায়কাল বের করতে পারবো, যদি আমার কাছে পর্যায়কাল থাকে তাহলে আমি কম্পাঙ্ক বের করতে পারবো। তাহলে বুঝতে পারলে যে সম্পর্কটা তাহলে কি হবে, এর মধ্যে সম্পর্ক কি ব্যস্তানুপাতের সম্পর্ক। তো ব্যস্তানুপাত, একটা কমলে একটা বাড়বে, একটা বাড়লে একটা কমবে। তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার, বুঝতে পারলে যে তাদের মধ্যে রিলেশনটা কি। তো আজকের ক্লাসে এটুকুই থাকলো, পরের দিন আমরা এই নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব এবং দশাটা বোঝাবো তোমাদেরকে, দশা জিনিসটা আসলে কি। ঠিক আছে, চলো তাহলে এই পর্যন্ত থাকলো, পরের দিন আবার ক্লাসে দেখা হবে।